কদরউদ্দিন শিশির একাই জয় মামুন, মঞ্জুর আলম পান্না, মাসুদ কামাল এদেরকে খেয়ে দিয়েছেন। আপনার আশ্চর্য হবেন, এখন মানুষ সিনিয়র সাংবাদিক পরিচয় দিতে লজ্জাবোধ করে, কারণ সিনিয়র সাংবাদিক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গালিতে পরিণত হয়েছে। আরও অবাক হওয়া একটি এক্সাম্পল দিলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই যে গাজী টিভির পাজি উপস্থাপিকা কাজী জেসিন, সে যখন আশরাফ কায়সারকে পরিচয় করিয়ে দিচ্ছিল সিনিয়র আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক এম এ আজিজ, এবং আছেন আরো একজন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আশরাফ কায়সার, আমি যখন আপনাদের সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচয় করে দিচ্ছি আমার একটু সমস্যা হচ্ছে, কারণ আপনি জানেন যে সিনিয়র সাংবাদিক পরিচয়টা ইতিমধ্যে গালিতে পরিণত হয়েছে। আপনাদের দুজনের কি কোনো খারাপ লাগছে কিনা, কোনো অন্যরকম অনুভূতি হচ্ছে কিনা? আপনাকে তো আমি বন্ধু বলেই জানতাম, কিন্তু আপনি যখন আমাকে এটা বলেন তখন আমার অপমান লজ্জায় মাথা হেট হয়ে আসে। কেন বলি, ইদানিং এটি একটা গালি, এবং আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন যে ছবি দিয়ে দিয়ে সিনিয়র সাংবাদিকদের তালিকা করে প্রচার করা হচ্ছে, যারা কোনো তথ্যের ধার ধারে না, যাদের কোনো কাজ নেই, এবং যারা পতিত পলাতক গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করে কুযুক্তি মানে অপযুক্তি এগুলো দিয়ে তার ফেরা, কখন বেনাপোল দিয়ে হাঁটবেন। এক ভদ্র মহিলাকে আমি দেখলাম লন্ডন থেকে বসে উনি করেন, উনি নাকি বেনাপোল দিয়ে লং মার্চ করে আসবেন, তারপরে আবার পায়ে হেঁটে আসবেন, এরকম। তো এদেরকে এরা আসলে সমাজে এখন একটা হাসির পাত্র, এবং আমি প্রায় বলি যে আমি লেখক কিংবা একজন নাগরিক হিসাবে উপস্থাপিত হতে চাই, কিন্তু সিনিয়র সাংবাদিক হিসেবে না। এই পরিচয় আপনি মুছে ফেলতে চান? এটি আমি মুছে ফেলতে চাই। দেখুন, কখনো যখন তকমা লেগে যায়, কখনো যখন এটা ট্যাবু হয়ে যায়, তখন সেটিকে বাদ দেওয়াটা জরুরি। আচ্ছা, তাহলে এটা যারা সিনিয়র তাদেরকে আমরা সিনিয়র বলবো না? আসলে কিন্তু সাংবাদিক বললেই হয়। আমি আপনাকে একটা কথা বলি, আমি দেখেছি সারা পৃথিবীতে জার্নালিস্ট মানে জার্নালিস্ট, এবং তার সিনিয়র জুনিয়র এরকম বলা দরকার নেই। যেমন সাংবাদিক মানে কি জানেন? বেকার, কর্মহীন, টকশোতে হাজির হয়, কিছু টাকা গুজে নিয়ে বাড়িতে যায়, এবং বিভিন্ন মহলের হয়ে মানে কুযুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জিনিসগুলো ওভার দ্য ইয়ার্স, যে কথাটা বললেন সেটা ভীষণ সমস্যাজনক। বেকার হওয়া ওভার দ্য ইয়ার্স মানুষের অবজারভেশনে চলে এসেছে, এবং কেউ কেউ গায়ের জোরে কথা বলেন, কেউ কেউ সিন ক্রিয়েট করার চেষ্টা করেন, কেউ কেউ আবার ঘোষণা দেন আপাতত বিরতি নিচ্ছি। মানে এটি একটি অন্য রকমের মানে সম্প্রদায়ে পরিণত হয়েছে সাংবাদিক হিসাবে। তখন আশরাফ কায়সার স্পষ্ট বলে দিয়েছে, আমাকে সিনিয়র সাংবাদিক বলবেন না, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনিয়র সাংবাদিক একটি গালিতে পরিণত হয়েছে। এটা একটা সম্প্রদায়, কারণ এরা যেইভাবে মিথ্যা ছড়াচ্ছে এবং তা প্রমাণিত হচ্ছে, মানুষের কাছে এখন তারা মিথ্যাবাদী হিসাবে পরিচিত, এবং মিথ্যা বয়ান তৈরি করা, মিথ্যা সংবাদ ছড়ানো হিসাবে তারা। এই যে গতকাল কাবেরী গায়েন, ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার, সে আমাদের জুলাই যোদ্ধা তন্নি, তাকে ছাত্রলীগ যখন পিটিয়ে তার মুখ রক্তাক্ত করে দিয়েছিল, তার নামে একটা মিথ্যা ফটোকার্ড ছড়িয়েছে, যে তন্নি নাকি বলছে যে বড় ভাইয়ের পরামর্শে মুখে টমেটো মেখে রাস্তায় নেমেছিলাম মানুষকে ক্ষুব্ধ করে তোলার জন্য, আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য। অথচ সর্ববই মিথ্যা একটি কথা। তন্নি এমন কথা বলেনি, বলার কি দরকার? আমরা নিজের চোখে দেখছি না, তো তার কথা কি বিশ্বাস হইতে হবে? তো এই কারণে এটা ফ্যাক্ট চেক দিয়ে যখন কদরউদ্দিন শিশির দেখিয়ে দিল, কদরউদ্দিন শিশির আসলে এক সংবাদ জগতে এক বিপ্লব তৈরি করেছেন, তিনি এটা পেরেছেন। কদরউদ্দিন শিশির আমার প্রিয় তা কিন্তু না, কিন্তু তিনি যে কাজটি করেছেন তা অনুকরণীয়, অনুসরণীয়। তাকে সম্মান মন থেকেই এসে যায়। মাঝে মাঝে ওই যে মনে হয় না, শত্রুকেও সম্মান দিতে মন চায়, কদরউদ্দিন শিশির তেমন। আমি শত্রু না, আবার বন্ধুও না, আমি যে তাকে খুব রিলাই করি, বিশ্বাস করি তাও না, তবে সে কাজটা করেছে অনেক বড়, কাজটা করেছে অনেক সম্মানের, কাজটা করেছে পথিকৃতির। বাংলাদেশের তার আগে অনেকে ফ্যাক্ট চেক করে থাকতে পারে, নিশ্চয়ই ছিল, কিন্তু এইভাবে সব কিছু তছনছ করে দেওয়া, মিথ্যার বয়ানকে ভেঙে দেওয়া, হ্যাঁ, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা, এটা খুব একটা অতীতে দেখা যায় না। এই কারণে পথিকৃতির প্রতিকৃতি বলি আমি এটাকে। বাংলাদেশে একজন প্রকাশক ছিলেন, আগামী প্রকাশনীর কর্ণধার, হ্যাঁ, তাকে বলা হতো পথিকৃতির প্রতিকৃতি, অর্থাৎ যারা পথ তৈরি করেছেন তাদের আদর্শ।
কদরুদ্দিন শিশির এখন সেই রকম বলতে মন চায় আমাকে। সবাই অনেক ভালো থাকবেন। জুলাইয়ের একটা উপহার, কদরুদ্দিন শিশিরই একটা উপহার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গাজী টিভির পাজি উপস্থাপিকা গাজী জেসিন, নিশ্চয়ই মনে আছে, খুব সুন্দরী। সে একজন সাংবাদিককে পরিচয় করিয়ে দিচ্ছিল, সিনিয়র সাংবাদিক। সাংবাদিক টাস্কারি বলে যে থামেন। এই টকশোটা দেখছিলেন আপনারা, টাইমলাইন বাংলাদেশ, গাজী টিভি, দেখবেন। বলে যে থামেন। উপস্থাপিকা বলতেছে, মানে কেন থামবে? বলছে এই যে আপনি আমাকে সিনিয়র সাংবাদিক বলছেন, এটা বলবেন না। সিনিয়র সাংবাদিকটা এখন একটা সম্প্রদায়, এটা একটা গ্রুপ, এটা একটা গালি হয়ে গেছে। দয়া করে আমাকে সিনিয়র সাংবাদিকটা বলবেন না, আমাকে অন্য কিছু বলেন, আমাকে লেখক বলুন, আমাকে শুধু সাংবাদিক বলুন, সিনিয়র সাংবাদিক বলবেন না। তো এই সিনিয়র সাংবাদিকরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নিয়মিত, বা যারা ফ্যাক্ট চেকার, ডিসেন্ট বা রিউমার স্ক্যানার, এগুলা নিয়মিত ফলো দেওয়া আছে, যারা দেখে মূলত তারা বুঝতে পারে সিনিয়র সাংবাদিক এখন গালি। এই কারণে কদরুদ্দিন শিশির একটি দুর্দান্ত ধন্যবাদ প্রাপ্য। মানে 100 জামায়াত ইসলামের লোক বা 100 শিবির যা করতে পারে নাই, এক কদরুদ্দিন শিশির তাই করেছে। 1000 বিএনপির সোশ্যাল অ্যাক্টিভিস্ট যা করতে পারে নাই, এক কদরুদ্দিন শিশির তাই করেছে। আপনারা হয়তো ভাবতে পারেন কদরুদ্দিন শিশির আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে। না, কদরুদ্দিন শিশির বিএনপির ফ্যাক্ট চেক করত, জামায়াতপন্থীদেরও ফ্যাক্ট চেক করত, যার যেটা ভুল হয়েছে সে সেটা দেখাই দিত। এটা কদরুদ্দিন শিশিরের মায়ের, সে দুর্দান্ত একটা মাইর দিছে কদরুদ্দিন শিশির এই আওয়ামীপন্থী কালচারাল ফ্যাসিস্ট সিনিয়র সাংবাদিক নামের এই গ্রুপ থেকে। আমি একদিক দিয়ে খুব আশাবাদী, কারণ আমরা কিন্তু এখন আর টেলিভিশন চ্যানেল, পত্রপত্রিকার সংবাদগুলোকে শতভাগ ভরসা রাখি না। তাদের টপ নিউজ হেডলাইনগুলোতে এখন আর আমরা ভরসা রাখি না। দুই একটা পত্রিকার একটু একটু বিশ্বাস করি, কিন্তু আমরা এখন অন্যদের ভরসা রাখি না। কারণ কি? কারণ তারা একরকম হেডিং দেয়, আরেক রকম সংবাদ দেয়। দ্বিতীয়ত হলো তারা একটা মিথ্যা প্রোনাউন্স আমাদের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করে, আমরা ঠিক মিথ্যার উপরে ভাবতে শুরু করে দেই। ধরেন আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। রাস্তার মধ্যে একটা রিক্সার সাথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন সাংবাদিক যদি রিক্সাওয়ালার পক্ষে থাকে তাহলে কি লিখবে? আহা, গরিব রিক্সাওয়ালা, গাড়ির ধাক্কায় অ্যাক্সিডেন্ট হলো, আপনার মায়া দরদ উঠবে না রিক্সাওয়ালার পক্ষে? একটা আহত রিক্সাওয়ালা, গরিব, ঘরে তার মেয়ে। আবার যদি আপনি রিক্সাওয়ালাকে আপনি পছন্দ না করেন তাহলে কীভাবে লিখবেন? রিক্সার দৌরাত্মে ভিড়ের কারণে ঢাকায় চলাচল করা খুবই কষ্টকর, রিক্সাওয়ালার প্রতি আপনার ঘৃণা চলে আসবে। এখন কথা হলো, দেখেন দুইটাই সঠিক, কিন্তু দোষটা কার? আপনার কারোর আবেগ দরকার নাই। রিক্সাওয়ালা কি রাইট সাইডে ছিল? বাসওয়ালা কি খুব দ্রুত এসে রিক্সাওয়ালাকে মেরে দিল? সঠিক জিনিসটা কিন্তু আপনি আমাকে জানাইলেন না। আপনি শুধু আপনার ইচ্ছা মতো জানাইলেন যে রিক্সার দৌরাত্মের কারণে ঢাকায় চলাচল করা কঠিন। আর রিক্সাওয়ালার পক্ষে হইলে আপনি কি বলবেন? যে হিংস্র বাসের ধাক্কায় রিক্সাওয়ালার মৃত্যু। রিক্সাওয়ালার প্রতি তখন দরদ আসবে। এখন কথা হলো, আমার কথা হলো, দরদও দরকার নাই, ঘৃণাও দরকার নাই। সে যদি অন্যায়ভাবে অ্যাক্সিডেন্ট হয় সে বিচার পাবে, ক্ষতিপূরণ পাবে, এটা হলো বড় কথা। দরদ আবেগ দিয়ে কখনোই আসলে কোনো বেশি দূর অগ্রসর হওয়া যাবে না। সেই সঠিক জিনিসটা আমাদেরকে পত্রিকাগুলো জানাচ্ছে না। আমরা যখন ছোট ছিলাম তখন শুক্রবারে বন্ধের দিন হবে নাকি রবিবার বন্ধের দিন হবে, এই নিয়ে সরকারি দল বিরোধী দল তুমুল আলোচনা। এটার পক্ষে কোরআনের আয়াত দেয়, এরা এটার পক্ষে কোরআনের আয়াত দেয়। আবার এক্সাম্পল দেয়, পাকিস্তানের মতো মুসলিম দেশ রবিবারে বন্ধ, আবার আপনার ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশ রবিবারের বন্ধ, আমাদের শুক্রবার বন্ধ হওয়ার কি দরকার? এখন এই যুক্তি দিলে আপনার প্রাথমিকভাবে কোনো যুক্তি আসবে না। আসলে পাকিস্তান রবিবারে বন্ধ, ইন্দোনেশিয়া পৃথিবীর সবচাইতে বড় মুসলিম দেশ, তাদের রবিবারে বন্ধ, আমাদের শুক্রবার হওয়ার কি দরকার? আমাদের শুক্রবার হওয়ার দরকার এই কারণে আমরা শুক্রবারকে সম্মান করি, ইজ্জত করি। জুমার দিন
তখন তারা পাল্টা যুক্তি দেয় যে ইন্দোনেশিয়া কি জুমার দিন না, পাকিস্তানে কি জুমার দিন না। তাহলে ফ্যাক্ট হলো কারা চায় রবিবারের বন্ধের দিন, কারা চায়? তারা সবাই নাস্তিক আমাদের দেশে। এরা যদি শুধুমাত্র বিজনেসের কারণে হইতো তাহলে সেটা ছাড় দেওয়া যাইত। এই কারণে সরকার এই ইগোর কারণে তারা শুক্রবারে বন্ধ রাখবে। তারা অহংকার যে আমি যেটা কইছি এটাই হবে, ব্যবসায়ীরা বলতেছে আমরা যেটা বলছি সেটাই হবে। আবার আওয়ামী লীগ এই ফাঁকে সুবিধা নিচ্ছে যে এই ফাঁকে ইসলামিক মেন্টালিটির যারা, তাদেরকে একটু হারিয়ে দেওয়া যাবে এই ধান্দায়। তাহলে যারা চুপ ছিল তাদের একরকম ধান্দা, আর যারা রবিবারে বন্ধ চায় তাদের হলো বিজনেস ধান্দা, আর যারা শুক্রবারে বন্ধ চায় তাদের মধ্যে ছিল ইগো এবং মুসলিম সেন্টিমেন্ট। বাংলাদেশেও কিন্তু এক সময় 81 সাল পর্যন্ত রবিবারে বন্ধ ছিল, শুক্রবার সব অফিস খোলা থাকতো। তখন সম্ভবত আমাদের জন্মের 2-1 বছর আগে প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতায় আসার পরেই সে মুসলমানদের আবেগ নেওয়ার জন্য, সে ইসলামিক তা কিন্তু নয়, সে তো গড্ড চরিত্রহীন, সে মুসলমানদের আবেগ নেওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য সে শুক্রবারে বন্ধের দিন করছে। যাই হোক, এই যে আবেগ নিয়ে খেলা, পত্রিকাগুলো ঠিক এইভাবেই আমাদের আবেগকে নিয়ে খেলার চেষ্টা করে। এখন এই যে কদরউদ্দিন শিশির, এই যে মুসলিম এই সত্য মিথ্যার যে প্রভেদ, মাত্র বছর খানিকের মধ্যে সে তার ডিসেন্ট ব্যবহার করে এই সিনিয়র সাংবাদিকদেরকে, কদরউদ্দিন শিশির একাই জয় মামুন, মঞ্জুর আলম পান্না, মাসুদ কামাল এদেরকে খেয়ে দিয়েছেন। আপনার আশ্চর্য হবেন, এখন মানুষ সিনিয়র সাংবাদিক পরিচয় দিতে লজ্জাবোধ করে, কারণ সিনিয়র সাংবাদিক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গালিতে পরিণত হয়েছে। আরও অবাক হওয়া একটি এক্সাম্পল দিলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই যে গাজী টিভির পাজি উপস্থাপিকা কাজী জেসিন, সে যখন আশরাফ কায়সারকে পরিচয় করিয়ে দিচ্ছিল সিনিয়র সাংবাদিক হিসাবে, তখন আশরাফ কায়সার স্পষ্ট বলে দিয়েছে আমাকে সিনিয়র সাংবাদিক বলবেন না, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনিয়র সাংবাদিক একটি গালিতে পরিণত হয়েছে। এটা একটা সম্প্রদায়, কারণ এরা যেইভাবে মিথ্যা ছড়াচ্ছে এবং তা প্রমাণিত হচ্ছে, মানুষের কাছে এখন তারা মিথ্যাবাদী হিসাবে পরিচিত, এবং মিথ্যা বয়ান তৈরি করা, মিথ্যা সংবাদ ছড়ানো হিসাবে তারা। এই যে গতকাল কাবেরী গায়েন, ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার, সে আমাদের জুলাই যোদ্ধা তন্নি, তাকে ছাত্রলীগ যখন পিটিয়ে তার মুখ রক্তাক্ত করে দিয়েছিল, তার নামে একটা মিথ্যা ফটোকার্ড ছড়িয়েছে যে তন্নি নাকি বলছে যে বড় ভাইয়ের পরামর্শে মুখে টমেটো মেখে রাস্তায় নেমেছিলাম মানুষকে ক্ষুব্ধ করে তোলার জন্য, আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য। অথচ সর্ববই মিথ্যা একটি কথা, তন্নি এমন কথা বলেনি। বলার কি দরকার, আমরা নিজের চোখে দেখছি না, তো তার কথা কি বিশ্বাস হইতে হবে? তো এই কারণে এটা ফ্যাক্ট চেক দিয়ে যখন কদরউদ্দিন শিশির দেখিয়ে দিল, কদরউদ্দিন শিশির আসলে এক সংবাদ জগতে এক বিপ্লব তৈরি করেছেন, তিনি এটা পেরেছেন। কদরউদ্দিন শিশির আমার প্রিয় তা কিন্তু না, কিন্তু তিনি যে কাজটি করেছেন তা অনুকরণীয়, অনুসরণীয়। তাকে সম্মান মন থেকেই এসে যায়। মাঝে মাঝে ওই যে মনে হয় না, শত্রুকেও সম্মান দিতে মন চায়, কদরউদ্দিন শিশির তেমন। আমি শত্রু না, আবার বন্ধুও না, আমি যে তাকে খুব রিলাই করি, বিশ্বাস করি তাও না, তবে সে কাজটা করেছে অনেক বড়, কাজটা করেছে অনেক সম্মানের, কাজটা করেছে পথিকৃতির। বাংলাদেশের তার আগে অনেকে ফ্যাক্ট চেক করে থাকতে পারে, নিশ্চয়ই ছিল, কিন্তু এইভাবে সব কিছু তছনছ করে দেওয়া, মিথ্যার বয়ানকে ভেঙে দেওয়া, হ্যাঁ, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা, এটা খুব একটা অতীতে দেখা যায় না। এই কারণে পথিকৃতির প্রতিকৃতি বলি আমি এটাকে। বাংলাদেশে একজন প্রকাশক ছিলেন, আগামী প্রকাশনীর কর্ণধার, হ্যাঁ, তাকে বলা হতো পথিকৃতির প্রতিকৃতি, অর্থাৎ যারা পথ তৈরি করেছেন তাদের আদর্শ। কদরউদ্দিন শিশির এখন সেই রকম বলতে মন চায় আমাকে। সবাই অনেক ভালো থাকবেন। জুলাইয়ের একটা উপহার, কদরউদ্দিন শিশিরই একটা উপহার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।